নমস্কার, কেমন আছেন আপনারা? আমি ডক্টর অভিষেক ভদ্র। আমি একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মেডিকেল কলেজ হাসপাতালের সাথে যুক্ত এবং আমি প্র্যাকটিস করি বাগুইহাটি, নিউ টাউন এবং সল্টলেক অঞ্চলে। আজকে আপনাদের আমি বলতে চাই স্পাইনাল অ্যানেসথেসিয়া নিয়ে। সিজারের সময় এই প্রশ্নটি সব মায়েদের মনে থাকে যে স্পাইনাল অ্যানেসথেসিয়াতে করব না জেনারেল অ্যানেসথেসিয়াতে করব। খুবই পার্টিনেন্ট কোয়েশ্চেন, কিন্তু প্রথমেই বলতে চাই যে আপনারা কি জানেন জেনারেল অ্যানেসথেসিয়া কী করে দেওয়া হয়? জেনারেল অ্যানেসথেসিয়া এরকম করে দেওয়া হয় যে আপনার হাতের যে এই ধমনী থাকে বা এই ভেইন থাকে, এর মধ্যে যে একটি চ্যানেল করা হয়, সেই চ্যানেল দিয়ে নানা রকম অ্যানেসথেসিয়ার মেডিসিনস দেওয়া হয়। সেই মেডিসিনস দিয়ে আপনাদের ঘুম পাড়িয়ে দেওয়া হয়। তো এই যে ঘুম পাড়ানো হয়ে গেল বা আপনি জেনারেলি অ্যানেস্থেটাইজড হয়ে গেলেন, তো ভেতরের বাচ্চাটিও কিন্তু ঘুমিয়ে পড়লো। তো যখন বের হয় বাচ্চাটি, তখন কিন্তু বাচ্চাটি ফ্ল্যাসিড থাকে। সেটি তো আপনারা নিশ্চয়ই চান না। অন দ্য আদার হ্যান্ড, যদি আপনাদের রিজিওনাল কোনো অ্যানেস্থেসিয়া দেওয়া হয় বা লোকাল অ্যানেস্থেসিয়া দেওয়া হয়, তাহলে সেটি ওই জায়গাতেই কাজ করবে। তো ওই জায়গায় কাজ করলে শুধু ওই পার্টটাই অবশ হবে, আর ওই পার্টটি অবশ হলে আপনার বাচ্চাটিও অ্যাফেক্টেড হবে না, এবং আপনি দেখতে পারবেন যে বাচ্চাটি বেরোলো এবং বাচ্চাটির সাথে আপনার একটি ছবিও উঠবে। তো এটি ভালো নয় কি? তো এখন প্রশ্ন হচ্ছে যে এই স্পাইনাল অ্যানেস্থেসিয়াটি কোথায় দেওয়া হয় এবং কীভাবে দেওয়া হয়? আমি যদিও অ্যানেস্থেটিস্ট নই, কিন্তু আমার অনেক অ্যানেস্থেটিস্ট বন্ধু আছে যারা আমাকে এই বিষয়ে হেল্প করেছেন। তো এইখানে বুঝতে হবে যে এটি হচ্ছে একটি লোকাল অ্যানেস্থেটিক। এর নাম বুপিভ্যাকেইন। আর এই ওষুধটি লাগে মাত্র 2 ml, ভীষণ কম পরিমাণ। আর এটি হচ্ছে একটি নিডল, যেটার নাম হচ্ছে স্পাইনাল নিডল। আর এটির সাইজ হচ্ছে 26 থেকে 27 গজ, ডিপেন্ডিং আপন যে পেশেন্টের ওয়েট হাইট কীরকম। এই নিডলটি এতটাই পাতলা, এতটাই সরু যে এটাতে কোনো ব্যথার অনুভবই হয় না। এবং অনেকের মনে এই ভুল ধারণাটি আছে যে নিডলটি বোধহয় একদম হাড়ের মধ্যে ঢুকে গেল, ওই জন্য হাড়ের ব্যথা যখনই উঠল, সারা প্রেগনেন্সি এবং জুড়ে যে ব্যথাটি ছিল সেই ব্যথাটি আরও বেড়ে গেল এবং ভবিষ্যতে গিয়ে সেই পিঠের ব্যথা আর কমলো না। কিন্তু এটি একেবারেই ভুল, কারণ এই ব্যথাটি হয় মাসল থেকে, বোন থেকে নয়। আর এটাও বোঝা উচিত যে এই ইনজেকশনটি কিন্তু দেওয়া হয় কোনো হাড়ের মধ্যে নয়, বরঞ্চ দুটি হাড়ের মাঝখানে একটি স্পেস থাকে, সেই স্পেসে। আপনারা জানেন যে আমাদের শিরদাঁড়ায় লাম্বার রিজিয়ন বলে একটি রিজিয়ন আছে, যেখানে L1, L2, L3, L4, L5 এরকম করে 4-5টি হাড় রয়েছে। তো L3, L4 এর মাঝখানে অথবা L4, L5 এর মাঝখানে যে স্পেস, যে ফাঁকা জায়গাটি, ওই জায়গাটির মধ্যেই নিডলটি ঢোকে। এবং ওই যে স্পাইনাল কর্ড, ওই কর্ডের ওপরে কিন্তু 3টি স্তর থাকে। প্রথম স্তরটির নাম হচ্ছে পায়া, তারপরের স্তরটি হচ্ছে অ্যারাকনয়েড, তারপরের স্তরটি হচ্ছে সবার ওপরে ডুরা। তো স্পাইনাল কর্ডে কিন্তু এই নিডল কোনোদিনও হিট করবে না। এই নিডলটি যাবে অ্যারাকনয়েডের পরের জায়গাটায়, মানে অ্যারাকনয়েড আর পায়ার মাঝখানে। তো সেই মাঝখানে গিয়ে ওই স্পেসটা যদি আমি 2 ml এই ওষুধটি দিয়ে দিই, তাহলে কিছুক্ষণের জন্য, যেমন 2 ঘন্টার জন্য, ওই কোমরের তলার থেকে পায়ের অংশটি অবশ হয়ে যায়। এবং সেই অবশ হয়ে যাওয়া যেই মাত্র হয়, আমরা অপারেশনটি ভীষণ সুন্দরভাবে করতে পারি, সিজারিয়ান সেকশন, এবং বাচ্চাটিও সুন্দরভাবে বেরিয়ে আসে। এসে আপনিও দেখতে পাচ্ছেন, আপনি জেগে আছেন, সব কিছু বুঝতে পারছেন, এবং বাচ্চার সাথে আপনি একসাথে আর্লি ইনিশিয়েশন অফ ব্রেস্ট ফিডিংও করতে পারছেন। তাহলে একটা ব্যাপার যেটা আমরা বুঝলাম, সেটা হচ্ছে যে এই ইনজেকশনটি কিন্তু আপনার মাসেলেও হিট করছে না, আপনার বোনেও হিট করছে না, আপনার স্পাইনাল কর্ডেও হিট করছে না। বরঞ্চ স্পাইনাল কর্ডের ওপরে যে 3টি আস্তরণ আছে, সেই 2টি আস্তরণের মাঝখানের জায়গাটায় গিয়ে এই ইনজেকশনটি 2 ml, 2 ml মাত্র ড্রাগ দিয়ে দেওয়া হচ্ছে এবং তাতেই কাজ হয়ে যাচ্ছে। এবং এমন লেভেলে দেওয়া হচ্ছে L3, L4 অথবা L4, L5, যেখানে কোনো স্পাইনাল কর্ডই নেই। কারণ স্পাইনাল কর্ড যেখানে থোরাসিক ভার্টিব্রা শেষ হচ্ছে বা L1 এর ওখানে গিয়েই স্পাইনাল কর্ড শেষ হয়ে যায়, তারপরে আর স্পাইনাল কর্ড বলে কিছু থাকেই না। সুতরাং এই ভুল ভাবনা থেকে আপনারা বেরিয়ে আসুন। এবার চলুন ডিসকাস করি যে এই ব্যথাটি কেন হচ্ছে। আপনারা বোঝার চেষ্টা করুন যে এই পুরো প্রেগনেন্সি জুড়ে, 10 মাস জুড়ে যে বাচ্চাটিকে মা বহন করছে, তার জন্য স্পাইনাল কর্ডটি একটু হলেও বেঁকে যাচ্ছে। কারণ সামনের দিকে ওজন, তো স্পাইনাল কর্ডটি সামনের দিকে ঝুঁকে যাওয়ার জন্য একটু বেঁকে যাচ্ছে। তো মাসেলসগুলো উইক হয়ে যাচ্ছে এক্সারসাইজ না করে করে। তো ওই উইক মাসেলস আর অলওয়েজ পেইনফুল। এই মাসেলগুলোকে এবার স্ট্রং করতে হবে, স্পাইনাল কর্ডটা যাতে আরও শক্তি পায়। এবং যেই মাত্র মাসেলগুলো স্ট্রং হয়ে যাবে, স্পাইনাল কর্ড ঠিক হয়ে যাবে, সুতরাং তখন আপনার কিন্তু এই ব্যথাটিও চলে যাবে। তাহলে আসুন দেখে নিই যে এই এক্সারসাইজগুলো কি, যেটা প্রত্যেক মহিলাকে অন্তত 1.5 থেকে 2 মাস হয়ে যাওয়ার পর, সিজার হয়ে যাওয়ার 1.5 থেকে 2 মাসের পর থেকেই
এই এক্সারসাইজগুলো রেগুলারলি শুরু করতে হবে। এবং আপনারা যদি এক্সারসাইজগুলো রেগুলারলি করেন এবং হাঁটাচলা করেন, রোদের এক্সপোজার নেন, তাহলে আপনার কোনো দিনও পিঠে ব্যথা হবে না এবং আপনি আরও 10 জনকে বলতে পারবেন যে দেখো, স্পাইনাল কর্ডের কোনো ইনজেকশনের থেকেই কিন্তু কোনো পিঠে ব্যথা হয় না, সিজারের পর পিঠে ব্যথা এক্সারসাইজ করলেই কমে যায়। তো প্রথমেই দেখতে হবে যে প্রথম এক্সারসাইজটি কীরকম। এই এক্সারসাইজটির জন্য একদম সোজা হয়ে শুতে হবে, ফ্ল্যাট সারফেসে, বালিশ নেওয়া যাবে না। আপনার কখনো এই এক্সারসাইজটি কিন্তু বিছানার গদির ওপর করবেন না, হয় একটি ম্যাটের ওপর করবেন মাটিতে শুয়ে, অথবা আপনার যদি গদি ভীষণ শক্ত গদি হয় তাহলে সেই গদির ওপর আপনি করতে পারেন। এটি করার সময় কিন্তু একদম স্ট্রেট হয়ে শুতে হবে, স্ট্রেট হয়ে শুয়ে এই দুটো হাত পাশে রাখতে হবে। তারপরে হাত দুটোকে এরকম করে মুঠো করতে হবে, মুঠো করুন, মুঠো করে কোমরের তলায় আপনি প্লেস করে দিন। এই ডান দিক এবং বাঁ দিক কোমরের তলায় প্লেস করা হয়ে গেল। কেন? যাতে কোমরটি সাপোর্ট পায়, কোমরে কোনো আঘাত না লাগে। কোমরের তলায় যখন আপনি হাতটি প্লেস করে দিলেন, শরীরটাকে একদম ছেড়ে দিন, রিল্যাক্স করে দিন। রিল্যাক্স করে এই পাটি এতটা ওঠান, 1 2 3 4 5 করে নামিয়ে দিন। তারপর এই পাটিকে ওঠাবেন, 1 2 3 4 5 নামিয়ে দিন। এবার নিজে করুন। প্রথম পা, 1 2 3 4 5 নামিয়ে দিন। পরের পা, 1 2 3 4 5 নামিয়ে দিন। এরকম করে একটি পা আরেকটি পা, মানে 10টি সেট, টোটাল 20টি সেট আপনি করবেন। এটি করলে কি আরাম পাবেন, যে এই যে পেটের মাসেল যেগুলো এত দিনে এই প্রেগনেন্সি চলাকালীন ঢিলে হয়ে গেছিল, সেই পেটের মাসেলগুলো কিন্তু স্ট্রং হবে। এটি কখনোই আপনি পাটা এতটা উঠিয়ে দেবেন না অনেকটা, আবার কখনো যে এতটুকু ওঠালেন সেরকমও করবেন না, মোটামুটি একটা মাঝামাঝি জায়গায় রাখবেন এবং রেখে এই পিঠের সাপোর্টটি আছে, তো সুতরাং পেটের এই মাসেল যেটা রেকটাস অ্যাবডোমিনিস, সেই মাসেলগুলো কিন্তু স্ট্রং হবে। মনে রাখতে হবে এই এক্সারসাইজটি কিন্তু আপনাকে শুরু করতে হবে 1.5 থেকে 2 মাসের মাথায়, তার আগে নয়। সেকেন্ড এক্সারসাইজ হচ্ছে পেট এবং পিঠের জন্য। আগেরবার আমরা হাত মুঠো করে পিঠের তলায় রেখেছিলাম এবং এই সময় হাতটি কিন্তু বের হয়ে আসবে, দু সাইডেই থাকবে। আবার ওই ফ্ল্যাট সারফেসে আপনাকে করতে হবে। এই এক্সারসাইজটির নাম হচ্ছে নি টু চেস্ট, মানে নিটিকে চেস্টের দিকে নিয়ে যাওয়া। করো। প্রথম পা হাতের সাপোর্টে করতে হবে, এই দুটি হাত দিয়ে একদম চেপে রাখতে হবে, মাথা নিচে থাকবে আর অন্য দিকের পাটি কিন্তু একদম গ্রাউন্ডে থাকবে, যাতে করে এই পাটি উঠে না যায়। তাহলে হোল্ড করতে হবে 1 2 3 4 5, পা নামিয়ে দিন। আবার পরেরটি করুন, 1 2 3 4 5। এটি যখন আপনি চাপবেন মনে রাখবেন অন্য পাটি যেন গ্রাউন্ডে থাকে, এটি যেন উঠে না যায় এবং মাথা যেন উঠে না যায়। এই এক্সারসাইজটি করলে কিন্তু আপনার পেটের ব্যায়ামও হবে এবং পিঠের মাসেল রিল্যাক্সেশনও হবে। সেকেন্ড সেট করুন। ডান পা, 1 2 3 4 5 নামিয়ে দিন। পরের পা, 1 2 3 4 5 নামিয়ে দিন। ডান পা 10 বার, বাঁ পা 10 বার। স্টার্ট করবেন 20টি সেট দিয়ে, পরে আরও আপনি বাড়াতে পারেন। চলে আসি থার্ড এক্সারসাইজে। এই এক্সারসাইজটিও আপনাকে শুয়ে করতে হবে এবং ফ্ল্যাট সারফেসেই করতে হবে, হার্ড ফ্ল্যাট সারফেসে। শুয়ে থাকা অবস্থায় দুটি পাকেই এরকমভাবে ভাঁজ করতে হবে। যখন আপনি পাটি ভাঁজ করলেন, যেন এটি খুব ভাঁজ না হয়ে যায়, আবার একদম কম ভাঁজও না হয়, একদম মিডিয়াম ভাঁজে রাখতে হবে এবং দুটি হাত দুটো সাইডে যথারীতি থাকবে। এই অবস্থায় থেকে কোমরটিকে একদম আলতো করে উঠিয়ে দিতে হবে। এই উঠিয়ে আপনি রাখবেন 1 2 3 4 5। এতে এই কোমরের মাসেলগুলো কিন্তু ভীষণভাবে স্ট্রং হয়ে যাবে। নামিয়ে দিন। আবার ওঠান, 1 2 3 4 5 নামিয়ে দিন। আবার ওঠান, 1 2 3 4 5 নামিয়ে দিন। এইভাবে আপনাকে এটা করতে হবে। আপনি আস্তে আস্তে করুন, কিন্তু এইগুলো ভালো করে করুন। এই এক্সারসাইজটি আপনি শুরু করুন 10টি দিয়ে, তারপরে আস্তে আস্তে আপনি বাড়ান। এই এক্সারসাইজটি করলে আপনার পিঠের মাসেল স্ট্রং হবে। তাহলে প্রথম এক্সারসাইজে আপনার পেটের মাসেল স্ট্রং হলো, পরের এক্সারসাইজে আপনার পেট এবং পিঠের মাসেল স্ট্রং হলো, এবং এই থার্ড এবং লাস্ট এক্সারসাইজে আপনার পিঠের মাসেল ভীষণ স্ট্রং হলো। এই তিনখানি এক্সারসাইজ যদি আপনি রেগুলার করতে পারেন, তাহলে আপনার পিঠে ব্যথা কখনো হবে না এবং পেটও আগের মতো অবস্থায় চলে আসবে। তাহলে আপনারা দেখলেন যে নিয়মিত খাবার খাওয়া, খুব ভালো পুষ্টিযুক্ত খাবার খাওয়া, রেগুলার কিছু অ্যামাউন্ট হলেও রোদের তাপটি নেওয়া, সকালবেলা উঠে ছাদে গিয়ে অথবা মাঠে গিয়ে,
এবং রেগুলার 2 বার অন্তত 3 বার করে এই এক্সারসাইজগুলো রেগুলার করা এবং অন্তত আধ ঘন্টা করে হাঁটা, এগুলো করলে কিন্তু আপনার পেটের প্রবলেমও সলভ হবে, পেটের মাসেল বেরিয়ে আসবে না বা ভরি হবে না এবং পিঠের মাসেলও স্ট্রং হবে। এবং যখন আপনি বসবেন এরকম স্ট্রেইটভাবেই বসবেন, কখনো বাচ্চাকে ফিড করানোর সময় বা বাচ্চাকে কেয়ার করার সময় কিন্তু আপনি ঝুঁকে যাবেন না বা ঝুঁকে বসবেন না, সবসময় স্ট্রেট পশ্চার মেনটেন রাখবেন। এমনভাবে বসবেন যেন পিছনের দেওয়ালটি বা পিছনের চেয়ারটি যেন শক্ত থাকে, যাতে আপনার পিঠ সাপোর্ট পায়। এরকমভাবে চললে কিন্তু কখনোই আপনার পিঠে ব্যথাও হবে না, পেটে ব্যথাও হবে না এবং এই ভুল ধারণাটি ভেঙে যাবে যে স্পাইনাল অ্যানেস্থেসিয়ার পর পিঠে ব্যথা হয়। সুতরাং এই ভুলটি ভাঙার দায়িত্ব আপনার এবং আপনারা সবাইকে ব্যাপারটি জানান। আজকে আমাদের এই এক্সারসাইজগুলোতে পার্টিসিপেট করলেন মিস রাখি মিত্র, আমাদেরই একজন সিস্টার। ধন্যবাদ মিস রাখিকে। নমস্কার।